একসময়ের উত্তাল পদ্মা এখন পানি শূন্য। ভারতে বাঁধ ও খালের কারণে অস্তিত্ব সংকটে পদ্মার ২৭ শাখা নদী সহ মোট ৫৪টি নদী। ফরাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পদ্মায় মিলছে না পানি। ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে গ্যারান্টি ক্লজ বাদ পড়ায় পানি পাওয়ার নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাবে বরেন্দ্রাঞ্চলে মরুভূমিতে পরিণত হচ্ছে। ক্ষতিগ্রস্ত ২ কোটি মানুষ। পদ্মাসহ যৌথ নদী বাঁচাতে সরকারি উদ্যোগের তাগিদ সংশ্লিষ্টদের। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরতির ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতে জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। দেশে ৭৬ বছরের মধ্যে টানা তাপপ্রবাহের রেকর্ড। শুক্রবার চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি। ভারতের চেরাপুঞ্জির বৃষ্টিতে পানি বাড়ছে হাওড়াঞ্চলের নদ নদী। ধান কাটা ও শুকানো নিয়ে উদ্বেগে কৃষক। বিএমইটির ছাড়পত্র জটিলতায় ভোগান্তিতে বিদেশগামীরা। শ্রমবাজারের নেতিবাচক প্রভাব। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, স্কুল ছাত্র মাহেককে চাপা দেওয়া দক্ষিণ সিটির গাড়িটি চালাচ্ছিল অন্য ব্যক্তি। দ্রুত বিচারের আশ্বাস মেয়রের। সংশোধিত টেলিযোগাযোগ আইনে বাড়ছে বিটিআরসির ক্ষমতা। বকেয়া শোধ না করলে অপারেটরদের ব্যাংক হিসাব জব্দ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টানা তাপপ্রবাহ চলছে দেশে, যা ৭৬ বছরের মধ্যে রেকর্ড বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি মাসে এই অবস্থা পরিবর্তনের কোনো আভাস নেই। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে। হাঁসফাঁস অবস্থা জনজীবনে। বিশেষ করে বিপাকে পড়েছেন কম আয়ের কর্মজীবী মানুষেরা। খুঁজে ফিরছেন গাছের শীতল ছায়া। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। যারা বের হয়েছেন তাদের পড়তে হয়েছে গরমের সীমাহীন ভোগান্তিতে। প্রচণ্ড গরম পড়েছে, গরম লাগতেছে এবং হাঁসফাঁস লাগতেছে। আসলে এখন যে পরিমাণ গরম পড়তেছে তাতে বের হওয়া, প্লাস যারা চাকরিজীবী করে তাদের জন্য খুবই কষ্টকর। এখন জীবিকার তাগিদে আমাদের বের হতে হয়। গরমে খুবই খারাপ লাগছে। পরীক্ষা দিয়ে বের হয়েছি তো পরীক্ষার হলের ভিতরেও সেরকম ফ্যান ট্যানের ব্যবস্থা ছিল না, তো অসুস্থ লাগছে। এদিকে এই গরমে নগরীর বিভিন্ন জায়গায় বিশ্রামাগার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে বিভিন্ন সংগঠন। তৃষ্ণার্ত মানুষকে দেয়া হচ্ছে পানি, বিতরণ করা হচ্ছে গরম থেকে রেহাই পাবার বিভিন্ন দিক নির্দেশনামূলক লিফলেট। সবাই উদ্যোগ নিচ্ছে পানি বিতরণ, খাদ্য এবং আপনার যে তাদের শরবত, এটা বিতরণ করার জন্য। যারা আসলে দিনমজুর আছেন তারা যেন একটু তাদের কাজের ফাঁকে সেখানে বিশ্রাম নিতে পারেন। এখানে পানির ব্যবস্থা রাখা আছে এবং একই সাথে কেউ যদি অসুস্থ বোধ করে সেক্ষেত্রে আমাদের প্যারামেডিক আছে। আবহাওয়া অফিস বলছে, চলমান তাপপ্রবাহ চলতি মাসের পুরোটা জুড়ে থাকবে। এ সময় তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। 1948 সাল থেকে বর্তমান পর্যন্ত যে ডাটা সেট, এই এপ্রিল মাসে টানা এই যে ২৬ দিনের তাপপ্রবাহ অতীতের সকল রেকর্ডকে অতিক্রম করে সর্বোচ্চ ব্যক্তিকালের তাপপ্রবাহ এই ২০২৪ সালে এপ্রিল মাসে বাংলাদেশে বয়ে যাচ্ছে। ২ মে থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের শুরুতে অর্থাৎ ২ তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কালো বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে চলমান হিট অ্যালার্ট রোববার পর্যন্ত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চুয়াডাঙ্গা ও যশোরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। শুক্রবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর ও শিশুরা। এদিকে তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টির আশায় অনেক জেলায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। টানা অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা। শুক্রবার এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় এই জেলাতে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়ার এমন বিরূপ আচরণে বাইরে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। আয় উপার্জনে ভাটা পড়েছে শ্রমজীবীদের। আবহাওয়ার খুব বিরূপ প্রক্রিয়া মনে হচ্ছে আমাদের জন্য। বেকার গরম, মানুষ কোনো ঘরে বেড়াতে পারছে না, খুব চলাফেরা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। পাবনায় বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। দুপুরের পর থেকেই ফাঁকা থাকছে রাস্তাঘাট। কাম করা খুব জুলুম, বাড়াইতি খালি পেটের তাগিদ দেয়, একটা থাকারই জন্য পাকা রাস্তা দিয়ে। সেই রোদে যান অস্থির হয়, রাস্তা ছাড়া আসছে না, রোদে প্রচণ্ড গরম। একই অবস্থা খুলনা ও মেহেরপুরে। তীব্র গরমে বাইরে বেশিক্ষণ থাকতে পারছেন না মানুষ। যাত্রীও পাচ্ছেন না রিক্সা ও ভ্যান চালকরা। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে সড়কে পানি ছিটাচ্ছেন। সাধারণ মানুষ যারা রিক্সা চালায়, সেন্টারিংয়ে কাজ করে, দিন মজুরি এক কথায়, তাদের খুবই কষ্ট হচ্ছে। এদিকে তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টির আশায় বিভিন্ন জেলায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, গতকাল তো চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল, আজকের তাপমাত্রা কত, কি বলছে আবহাওয়ার পূর্বাভাসে? আজকে সকাল থেকে তাপমাত্রা উঠে এসেছে উপরের দিকে। 32.2 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো চুয়াডাঙ্গায় যে পরিস্থিতি বিরাজ করছে সেটা হচ্ছে সকালে 9টার পর থেকেই আগুনের উত্তাপের মতো সূর্য তাপ দেয়, তারপরে সারাদিন চলে একেবারেই সন্ধ্যা পর্যন্ত। এর ভেতরে কোনো বিরতি নেই, কোনো ছায়া নেই, বৃষ্টির কোনো আলামত নেই এপ্রিল মাস জুড়ে। তো যে কারণে মানুষকে নিদারুণ কষ্ট পেতে হচ্ছে তীব্র গরম এবং তীব্র রোদের তাপে। তো সকাল থেকে যেসব শ্রমজীবী মানুষ বাইরে আসেন, তারা পেটের তাগিদে বাইরে আসেন, রিক্সা ভ্যান চালানোর জন্য তারা শহরে আসেন, কিন্তু তাদেরকে বেশ কষ্ট পেতে হয়। তার কারণ এই গরমে তারা বেশিক্ষণ কাজ করতে পারেন না। কিছুক্ষণ কাজ করার পরই তারা হাঁপিয়ে ওঠেন এবং তারা চেষ্টা করেন কোনো গাছের নিচে ছায়া স্থানে কিছুটা বিশ্রাম নিতে। আর এইসব কাজ করতে গিয়ে তারা পর্যাপ্ত আয় করতে পারেন না, পর্যাপ্ত যাত্রীও তারা পান না, যে কারণে বেশ কষ্টে দিন কাটে এইসব নিম্ন আয়ের মানুষদের। আর এর পাশাপাশি মানুষ অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালে রোগীর চাপ বেড়েছে সব বিভাগেই। যারা বয়স্ক মানুষ তারা অসুস্থ হয়ে পড়ছেন, তারা শ্বাসকষ্টে ভুগছেন, হাসপাতালে আসছে। সকালের দিকে বহির্বিভাগে হাসপাতালে রোগীর চাপ বেশি থাকছে। ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রোগীর চাপ অনেক বেশি। শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতা দ্বিগুণ রোগী রয়েছে বর্তমানে। আর ডায়রিয়া ওয়ার্ডে রোগী কম বেশি হচ্ছে, কখনো দেখা গেল ঝাঁকে ঝাঁকে রোগী আসছে, কখনো রোগীর চাপ একটু কমছে, এভাবেই কখনো রোগী কমছে কখনো বাড়ছে। তো সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কষ্টে আছেন, তার কারণ তারা এই রোগীদের সামাল দিতে পারছেন না কোনোভাবেই। তো একদিকে মানুষ অসুস্থ হচ্ছে রোদের তাপে, আর তীব্র যে তাপদাহ চলছে এই তাপদাহের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়েছে। চুয়াডাঙ্গা থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। ফরাক্কার প্রভাবে দেশের উত্তরাঞ্চলে প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের অন্যতম প্রধান নদী পদ্মায় শুষ্ক মৌসুমে পানি কমে যাচ্ছে। এতে পদ্মার অববাহিকায় থাকা 54টি নদী হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতির জন্য কূটনৈতিক দুর্বলতাকে দায়ী করছেন বিশ্লেষকেরা। বলছেন এতে এই অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। ভারত ফারাক্কা বাদ দেওয়ার পর শুষ্ক মৌসুমে পদ্মায় পানি সংকট দেখা দেয়। 1977 সালে গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এর সমাধান খোঁজা হয়, যেখানে 80% পানি পাওয়ার কথা ছিল বাংলাদেশের, ছিল গ্যারান্টি ক্লজ। তবে 1982 সালে বাদ দেওয়া হয় গ্যারান্টি ক্লজ। সবশেষ 1996 সালে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতেও তা বাদ পড়ে। চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত 10 দিন পর পর 35,000 কিউসেক পানি পাবে উভয় দেশ। তবে বাঁধ দিয়ে আর খাল কেটে ভারত পানি প্রত্যাহার করায় মরতে বসেছে পদ্মা।
একই সাথে নদী অববাহিকার 54টি নদী হুমকির মুখে, বলছেন গবেষকরা। 75 পরবর্তী যে মানে ফারাক্কার যে প্রভাব, বিরূপ প্রভাব, এই কারণে আমাদের নদীগুলো শেষ হলো, এবং এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ আমাদের পরিকল্পনা, ভুল পরিকল্পনা। পানি উন্নয়ন বোর্ড বলছে চুক্তি অনুযায়ী পানি পেলেও পদ্মার মতো বিশাল নদীর জন্য তা সামান্য। আর পরিবেশবিদরা বলছেন এর জন্য দায়ী কূটনৈতিক দুর্বলতা। এই 35,000 কিউসেক পানি কিন্তু খুবই আসলে পদ্মার মতো হচ্ছে একটা বড় নদী আমাদের হচ্ছে, এটা খুবই নগণ্য। রাষ্ট্রীয়ভাবে আমরা এই কূটনৈতিক দক্ষতাটা আসলে দেখাতে পারিনি বলেই আমরা কিন্তু দিনকে দিন দেখেছি পদ্মার প্রবাহ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে বরেন্দ্র অঞ্চল মরুভূমিতে পরিণত হবে, ক্ষতিগ্রস্ত হবে 2 কোটি মানুষ। একসময়ের উত্তাল পদ্মা এখন পানি শূন্য, এর সাথে সংযুক্ত 27টি শাখা নদী এখন অস্তিত্ব সংকটে। 2025 সালে শেষ হচ্ছে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি। পদ্মা সহ যৌথ নদীগুলোকে রক্ষায় উদ্যোগ নিতে হবে খোদ সরকারকেই, বলছেন সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, ফারাক্কা বাঁধের কারণে পদ্মায় কতটা প্রভাব পড়েছে, দীর্ঘমেয়াদী আর কি ধরনের প্রভাব পড়তে পারে, বিশেষজ্ঞরা কি বলছেন, আর সমাধানের জন্য কি পরামর্শ তারা দিচ্ছেন? দেখুন, ফারাক্কা বাঁধের প্রভাবেই কিন্তু রাজশাহীর যে একসময় উত্তাল বা খরস্রোতা যে পদ্মার কথা বলা হতো সেটি এখন একটা খালে পরিণত হয়েছে, এবং এই শুষ্ক মৌসুমে পদ্মায় পানি থাকে না বললেই চলে। এবং দেখা যাচ্ছে যে আমরা যদি দেখাই যে বিভিন্ন জায়গায় কিন্তু পদ্মা নদীর মাঝখানে এবং সাইডে এবং মধ্যচর বলেও কিন্তু একটি জায়গা হয়েছে, জেগে উঠেছে, যেখানে কিন্তু কখনোই আর ডুবে থাকে না বা পানিতে ডুবে না, সবসময় জেগেই থাকে এবং সেখানে বসতি হয়ে উঠেছে। অথচ 80 দশকের আগে অর্থাৎ 70-এর দশকে যদি ইতিহাস দেখা যায় তাহলে সেই সময় কিন্তু পদ্মার যে গর্জন ছিল, যে উত্তাল পদ্মা ছিল, এই সময় এখানে কিন্তু জাহাজ চলাচল করত। এখন সেখানে ভারী কোনো যদি নৌকা সেটাও কিন্তু থেমে যায়। তার কারণ হচ্ছে যে পদ্মার যে উচ্চতা, নদীর যে উচ্চতা, সেটি কিন্তু ক্রমেই কমে এসেছে। অর্থাৎ এখন দেখা গেছে যে 2013 সালে যেখানে পানির উচ্চতা ছিল 18.70, এখন এই শুষ্ক মৌসুমে এসে সেটি দাঁড়িয়েছে 8.80-তে, অর্থাৎ পানির উচ্চতাও কিন্তু নেমে গেছে। সেই সাথে পদ্মার পানির যে বিষয়টি আসছে, অর্থাৎ ফারাক্কা বাঁধের যে প্রসঙ্গটি রয়েছে, ফারাক্কা বাঁধের ওখানে যে উৎসমুখে যে পানি থাকবে, সেইখান থেকে জানুয়ারি থেকে মে পর্যন্ত এই 5 মাস উভয় দেশ 35,000 কিউসেক পানি নেবে, এটি তাদের বলা হচ্ছে এগ্রিমেন্ট, গঙ্গা এগ্রিমেন্ট যেটি রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। কিন্তু এই উৎসমুখে পানি আসার আগেই কিন্তু দেখা গেছে যে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা বারবার একটি কথা বলছেন যে ফারাক্কার উৎসমুখে পানি আসার আগেই আরেকটি ক্যানেল দিয়ে কিন্তু ভারত পানি অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ পানির যে প্রবাহ সেটি কিন্তু উৎসমুখ পর্যন্তই আসতে পারছে না, যার ফলে যে গ্যারান্টি, যার ফলে চুক্তি অনুযায়ী যে আপনি পানি নেবেন সেটিও কিন্তু উৎসমুখেই পানি আসতে পারে না, যার ফলে কিন্তু তারা যে পদ্মা যে পানি পাবে, অর্থাৎ বাংলাদেশের অংশে যেটা পানি পদ্মাতে পানি পাবে সেটি কিন্তু তারা পাচ্ছে না। যদিও এখানে বিশেষজ্ঞরা বলছেন যে পদ্মার মতো এত বিশাল নদীতে 35,000 কিউসেক পানি কিন্তু খুব একটা বেশি পানি নয়, যার ফলে পদ্মা নদীর যে নাব্যতা সেটি কিন্তু হারিয়ে যাচ্ছে। অপরদিকে আরেকটি বিষয় রয়েছে যে পদ্মায় যখন পানি আসে বা পানি থাকে তখন সেই পানিটিকে ভালোভাবে ব্যবহার করার জন্য, ধরে রাখার জন্য বা সংরক্ষণের কোনো ব্যবস্থা কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সেই ধরনের নিয়ে থাকেন না, যার ফলে কিন্তু পদ্মার সাথে সংশ্লিষ্ট যে 27টি শাখা নদী রয়েছে সেগুলো কিন্তু এখন প্রায় মৃত অবস্থায় বলা যেতে পারে। আর আরেকটি বিষয় যে পদ্মার যখন মরণ দশা, তখন খুব স্বাভাবিকভাবে ভূগর্ভস্থ পানি, আপনি জানেন যে রাজশাহী অর্থাৎ উত্তর অঞ্চল একটি খরাপ্রবণ এরিয়া, এবং এইখানে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই কিন্তু নিচের দিকে নামছে। তার অন্যতম কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন যে ভূগর্ভস্থ পানি রিচার্জ হওয়ার যে উৎস, সেইখানেই যদি পানি না থাকে, অর্থাৎ পদ্মাতেই যদি পানি না থাকে, তাহলে এই যে ভূগর্ভস্থ পানির যে স্তর বা ভূগর্ভস্থ পানির যে রিচার্জ সেটি কিভাবে সম্ভব হবে, যে এটি যখন ব্যাহত হচ্ছে, যার ফলে ভূগর্ভস্থ পানির স্তরও কিন্তু দিনকে দিন নেমে যাচ্ছে। এবং এইটি যদি প্রতিনিয়তই হতে থাকে, এটি যদি দীর্ঘমেয়াদী হতে থাকে, তাহলে উত্তর অঞ্চল একসময় যে খরাপ্রবণ এরিয়া সেটি কিন্তু মরুভূমিতে পরিণত হবে, সেটি কিন্তু বারবার বিশ্লেষকরা বলছেন। সেই সময় ভূগর্ভস্থ পানির স্তর একবারেই
শেষ হয়ে যেতে পারে এবং যার ফলে এইখানে যে চাষাবাদ রয়েছে যার ফলে এই চাষাবাদের উপরেও কিন্তু একটি বড় ধরনের বিরূপ প্রভাব পড়বে। একদিকে সারফেস ওয়াটার নেই, অন্যদিকে যখন ভূগর্ভস্থ পানির উৎসটাও শেষ হয়ে যাবে তখন এই অঞ্চলের যে প্রাকৃতিক যে বিপর্যয় সেটি কিন্তু বারবার কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি আমাদের অর্থাৎ উত্তর অঞ্চলের জন্য এটি কিন্তু একটি অশনি সংকেত। রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। টানা তাপদাহ ও তীব্র গরমের মধ্যে সিলেটে হয়েছে স্বস্তির বৃষ্টি, সাথে ছিল দমকা হাওয়া। শুক্রবার রাত 11টার দিকে সেখানে বৃষ্টি হয়। বিভিন্ন উপজেলায় হয়েছে কালবৈশাখী ঝড়ও। দাবদাহের মধ্যে এমন বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে কিছুটা স্বস্তি। প্রায় আধ ঘন্টায় 6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এর আগে আবহাওয়া অফিস থেকে সিলেটে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল, তবে এতে তাপমাত্রা খুব একটা কমবে না বলেও জানানো হয়েছিল। ভারতের চেরাপুঞ্জির বৃষ্টিতে পানি বাড়ছে হাওড়াঞ্চলের নদ নদীর, তার সঙ্গে সুনামগঞ্জেও মাঝে মধ্যে হচ্ছে বর্ষণ। এ অবস্থায় ধান কাটা ও শুকানো নিয়ে উদ্বেগে কৃষক। তবে আপাতত আগাম বন্যার কোনো সুযোগ দেখছে না পানি উন্নয়ন বোর্ড। কয়েকদিন ধরে সীমান্তবর্তী এলাকা ভারতের চেরাপুঞ্জিতে হচ্ছে বৃষ্টি। মাঝে মধ্যেই সে ঝটকা লাগছে সুনামগঞ্জে, এতে বাড়ছে নদ নদীর পানি। এদিকে এখানকার ছোট বড় 120 হাওরে পুরোদমে চলছে ধান কাটা। এ সময় বর্ষণে নদীর পানি বাড়ায় ধান কাটা শুকানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তৈরি হয়েছে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা। মেঘবাদল হইলে আমরা ক্ষতি হইব, মনে করেন না ধান কেটে আইব, ধান ফুকাইতে পারতাম না। ধান তো আমরা ডুবরা বাক্কা পানির তলে গিয়ে হারছে ফাঁকনা ধান, আরো দিলে তো আরো যাইব, আরো নষ্ট হইব। যে ধান কাটা হয়েছে ধানত তো আমরা ফুকাইতে পারলাম না। যদি মেঘ দেয় তো আরো বেশি কষ্ট, সে তো আরো ধান রয়েছে, মেঘ হইলে আর ধানও কাটা যেত না। কৃষি বিভাগও বলছে 5 মের মধ্যে শেষ হবে ধান কাটা। তার আগে বেশি বৃষ্টি হলে দেখা দেবে সমস্যা। যে এরকমভাবে পানি বৃদ্ধি পেলেও আমাদের ফসলের ক্ষতি হবে বলে আমি মনে করি না, কারণ আগামী 7 দিন পর্যন্ত যদি অল্প অল্প করে পানি বৃদ্ধি পায় তাহলে আমরা সুনামগঞ্জের যে হাওরের ফসল 30 এপ্রিলের মধ্যে 95 ভাগ কর্তন হবে। এদিকে চেরাপুঞ্জির বৃষ্টিতে নদ নদীর পানি বাড়লেও আপাতত বন্যার শঙ্কা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। যদি আগাম বন্যার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা যথেষ্ট প্রস্তুত আছে এবং আমরা আমাদের বাঁধগুলো এখনও সুরক্ষিত আছে এবং এতে আমরা আগাম বন্যা মোকাবিলা করতে পারবো। আগাম বন্যা দেখা দিলেও আমরা কোনো ধরনের সমস্যা হবে না। সুনামগঞ্জে বোরোর আবাদ হয়েছে 2,23,407 হেক্টর জমিতে। এ পর্যন্ত ধান কাটা হয়েছে 45%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে থাইল্যান্ডের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অনুপ্রেরণার উৎস, তাকে অসময়ে হত্যা করা হলেও আদর্শ রয়ে গেছে। সেই আদর্শ বাস্তবায়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। গত 15 বছরে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়ন হয়েছে। দীর্ঘদিন ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার ফলে এই অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। পরে অনেক নেতা দ্বৈত নাগরিকত্বের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে থাই সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ নয়, বিএনপি ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দোয়েল চত্বরে শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোনো গণতান্ত্রিক দল নয়, তাদের ইতিহাস গণতন্ত্র হত্যার। এমন একটি দল দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তা নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। পরে শেরেবাংলা একে ফজলুল হক প্রসঙ্গে বলেন, মহাজনদের নিপীড়ন থেকে কৃষকদের রক্ষা করেছিলেন তিনি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, ভাসানী ও ফজলুল হক, সেটা গড়তে আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দূরভিসন্ধি হচ্ছে
বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যাওয়া যায়। রাজধানীর মুগদায় দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ময়লার গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছে সেটি মূল চালকের পরিবর্তে আরেকজন চালাচ্ছিলেন, এমন দাবি মেয়র শেখ ফজলে নূর তাপসের। সিটি কর্পোরেশনের চালক মোহাম্মদ কামালের সঙ্গে অবৈধ চুক্তিতে গাড়িটি চালিয়ে দুর্ঘটনা ঘটান রুবেল নামের সেই ব্যক্তি। এ ঘটনায় কামালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। রাজধানীর মুগদায় স্কুল ছাত্র মাহিনের স্বজনদের আহাজারি যেন থামছেই না। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মুগদার মদিনাবাগ কাঁচাবাজার এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যায় মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র মাহিন। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল থেকে মরদেহ নেওয়া হয় বাসার সামনে। এ সময় মাহিনের মৃত্যুর জন্য দায়ী সবারই বিচারের দাবি করেন স্বজনরা। হাত কাটার পরে যদি নিয়ে যায় শুধু ঢাকা মেডিকেল না, তাহলে এত বড় মেডিকেল কি করতে রাখছে? সাথে সাথে নেওয়ার পর যদি ট্রিটমেন্ট শুরু করতো তাইলে ওরা বাঁচানো যাইতো। এই মুগদা মেডিকেল এবং তো আমার ছেলেটারে ধরে নাই, এই রাস্তার যানজটের কারণে আজকে এই অবস্থার আরো প্রচুর পরিস্থিতি। আমাদের সন্তান চলে গেছে, কিন্তু আমাদের সরকারের কাছে একটুকুই আবেদন, জানি সুস্থ বিচার পাই। সন্ধ্যায় মাহিনের বাসায় যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় স্বজনদের সমবেদনা জানিয়ে এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমাদের নির্ধারিত গাড়ি চালক সে নিজে গাড়ি না চালিয়ে সে আরেকজনকে ভাড়া দিয়ে গাড়ি চালিয়েছে, এটা অত্যন্ত অন্যায় এবং এই প্রেক্ষিতেও আমরা কঠোর ব্যবস্থা নিব এবং এরকম যারা এখনও যে সকল গাড়ি চালক এরকম কোনো রকম পায়তারা করবে তাদের সকলের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব যাতে করে এরকম না হয়। ঘটনার পরই গাড়িটির সে সময়ের চালক রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে তার বিরুদ্ধে মামলা করেন নিহত মাহিনের বাবা। সড়ক পরিবহন আইন 2018-র 105 ধারায় মামলা নিয়েছি। এই ধারায় কোনো দুর্ঘটনাজনিত কারণে কারো মৃত্যু হলে এই ধারায় মামলা হয়, আমরা এই ধারায় মামলা নিয়েছি এবং আসামি যাকে ধরা হয়েছে সে গাড়ি চালিয়েছিল, সে অ্যাকচুয়ালি কিন্তু গাড়ির ড্রাইভার না। গত 3 বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় মারা গেছেন 13 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির ছাড়পত্র জটিলতায় ভোগান্তিতে প্রবাসীরা। বিশেষ করে ইউরোপ কমনেচ্ছুদের দুর্ভোগ পোহাতে হচ্ছে দূতাবাসের সত্যায়ন পেতে। এতে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে শ্রমবাজারেও। বিশেষজ্ঞরা বলছেন, সংকট সমাধানে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় খুবই জরুরি। কর্মসংস্থান ভিসায় বিদেশ যাওয়ার অন্যতম শর্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র। এতে গন্তব্য দেশের কর্মস্থান সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া যায়, ঠেকানো যায় মানব পাচার। ছাড়পত্র পেতে চাহিদাপত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন নিতে হয়। তবে আগে সত্যায়ন ছাড়াই ছাড়পত্র মিললেও বর্তমানে এ নিয়মে কঠোর বিএমইটি। রিক্রুটিং এজেন্সিগুলো জানায়, কোনো আগাম নোটিশ ছাড়াই সত্যায়নের নিয়ম চালু হয়। আগের ভিসায় বিদেশ যাত্রায় পড়তে হচ্ছে অনিশ্চয়তায়। 3 মাস হয়ে যায়, 2.5 মাস হয়ে যায়, তারপরেও আমাদের এইটে নাই ওইটে নাই এইভাবে করে আমাদের বিশেষ করে রোমানের ক্ষেত্রে এখনও আপনার স্মার্ট কার্ড, যেটা বিএমইটি স্মার্ট কার্ড পাচ্ছে না। দলগত ভিসার যে পদ্ধতিটা, যেটা অনেক লম্বা প্রসিডিউর, এম্বাসি থেকে সত্যায়ন করে এনে তারপরে মন্ত্রণালয় থেকে পারমিশন নিয়ে তারপরে কাজগুলা মূলত সরকার এভাবে করতে বলতেছে। এ বিষয়ে বিএমইটির মহাপরিচালক জানান, কোনো কোনো দূতাবাসের সাহায্য করার মানসিকতা নেই, গোটা পদ্ধতি ডিজিটালাইজড হওয়া দরকার। ছাড়পত্র সংকটে হুমকির মুখে শ্রমবাজার, বলছেন জনশক্তি রপ্তানিকারকরা। কর্মীরা যদি তাদের চাহিদা, তাদের ভিসা সংগ্রহ করে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পায়, আইনি জটিলতায় মধ্যে পড়ে, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে দূতাবাসগুলোর সমন্বয়ে গুরুত্ব বিশেষজ্ঞদের। দূতাবাস যদি ভিসা দেয় বা যাওয়ার জন্য অনুমতি দেয়, সেই ক্ষেত্রে বিএমইটি কিভাবে সেটাকে মোকাবেলা করবে, এইটি সরাসরি দূতাবাসের সাথে সমন্বয় করা দরকার, গণমাধ্যমে সেটা প্রচার হওয়া দরকার। ছাড়পত্র বিষয়ে দ্রুত বিএমইটির পক্ষ থেকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা জরুরি বলে মত অভিবাসন বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে আগামী 9 মে পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে সিন্ডিকেট সভার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের এক সভায় 9 মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। 12 মে থেকে শুরু হবে ক্লাস। এদিকে এ ঘোষণার পরই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগে সড়ক দুর্ঘটনায় 2 ছাত্র নিহতের ঘটনায় সোমবার সন্ধ্যা থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার প্রশাসনের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করা হয়। নগরীতে তীব্র তাপদাহের মাঝে অপরূপ সৌন্দর্যের হাতছানি দিচ্ছে গ্রীষ্মের নানা ফুল। সড়কের পাশে পার্ক, উন্মুক্ত স্থানে স্বমহিমায় ফুটে আছে কৃষ্ণচূড়া, কনকচূড়া, জারুল, সোনালু আর কুরচি। সূর্যের তাপের সাথে পাল্লা দিয়ে তীব্র হয় জারুলের রং। তাপমাত্রা কমলে মলিন হয় শোভা। বৈশাখের পত্রপল্লব ছাপিয়ে ফুটেছে কৃষ্ণচূড়াও, আছে স্বর্ণালী কনকচূড়া। সংসদ ভবন চত্বর হাতিরঝিরে হিল্লোল তুলেছে লাল ও হলুদ সোনালু। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদে। এক যুগ পর সংশোধন আনা হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ আইনে। সময় মতো বকেয়া পরিশোধ না করলে মোবাইল অপারেটর সহ এই খাতের সব কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করতে পারবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এছাড়া নতুন 9টি ধারা যুক্ত হচ্ছে সংশোধিত এই আইনে। বাড়ানো হচ্ছে বিটিআরসির ক্ষমতা। টেলিযোগাযোগ খাতের উন্নয়নে 2001 সালে টেলিযোগাযোগ আইন করা হয়। এরপর 2006 ও 2010 সালে 2 দফা সংশোধন করা হয়েছিল আইনটি। এবার আরও যুগোপযোগী করে আইনটিতে বেশ পরিবর্তন আনা হচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানায়, আইনের খসড়ায় সরকারি পাওনা আদায়ে সব অপারেটরের ব্যাংক হিসাব জব্দ করার বিধান রাখা হয়েছে। পরিবর্তন আনা হচ্ছে লাইসেন্স নবায়নের ধারাটিও। এক্ষেত্রে মন্ত্রণালয়ের পরিবর্তে শুধু কমিশন অনুমোদন দিতে পারবে। আবার বিদেশ থেকে সাইবার অপরাধে থাকছে শাস্তির বিধানও। অপারেটরদের ব্যাংকের হিসাবও জব্দ করার প্রবিধান রাখা হচ্ছে। লাইসেন্স নবায়নের যে বিধি প্রবিধানে বর্তমানে যেরকম আছে যে মন্ত্রণালয় হয়ে করতে হবে না, এখন এটা সম্পূর্ণ কমিশনের এখতিয়ার হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, টেলিযোগাযোগ আইনের সংশোধন করে বিটিআরসিকে অনেক ক্ষমতা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিটিআরসির কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সংশোধনীগুলো যদি এই যে অবস্থা আছে সে অবস্থায় করা হয়, তাহলে আমাদের টেলিকম সেক্টরে সর্বময় ক্ষমতার উৎস হিসেবে থাকবে শুধুমাত্র বিটিআরসি, এবং এর ফলে ট্রান্সপারেন্সি বিজনেস, যেটা চেক অ্যান্ড ব্যালেন্স, সেটা সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞরা জানান, প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের প্রতিটি মানুষ টেলিযোগাযোগ সেবা নিয়ে থাকেন। তাই এ খাতের আইন হতে হবে সেবা বান্ধব। এজন্য ব্যবসায়ীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে নজর দিতে হবে। অপারেটরদেরকে শাস্তির আওতায় আনতে গিয়ে তাদেরকে যদি এমন কোনো কিছুর মধ্যে নিয়ে আসা হয় যে তারা সঠিকভাবে সার্ভিস দেওয়ার চাইতে আইনের কোথায় ব্যত্যয় ঘটছে তা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আমার কাছে মনে হয় সেটা ফ্রেন্ডলি হচ্ছে না। বর্তমানে আইনের 102টি ধারা আছে। সংশোধিত আইনে এটি কমিয়ে 84 ধারা করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানান, টেলিযোগাযোগ আইনের সংশোধনী চলতি বছরের যে কোনো সময় সংসদে পাশ হতে পারে। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র তাপপ্রবাহের কারণে ধানের ফলন কমার শঙ্কায় কৃষক। আগামী 10-12 দিনের মধ্যে তাপমাত্রা না কমলে দেরিতে লাগানো ধানের ফলন বিপর্যয় হতে পারে বলছেন কৃষিবিদরা। এই অবস্থায় উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায় বোরো লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। এই বিষয় নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, ধানের ফলন বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে তীব্র গরমের কারণে, তো এর কোনো বিকল্প ব্যবস্থা নিচ্ছেন কিনা, কোনো পরিকল্পনা করেছে কিনা কৃষি বিভাগ? সব ক্ষেত্রে এর বিকল্প কোনো ব্যবস্থা রাখা সম্ভব নয়, কারণ আপনি জানেন যে এটি একেবারেই প্রাকৃতিক ব্যবস্থা, প্রকৃতির উপরেই নির্ভরশীল। তবে কিছু কিছু ক্ষেত্রে কৃষিবিদরা যে পরামর্শ দিয়েছেন সেটা কিছুটা হলেও বিকল্প। যেমন আমার পাশে যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটি এখনো ফ্লাওয়ারিং স্টেজ বা একেবারে বলা যায় ধান হয়ে যাওয়ার যে অবস্থা সেটি মোটামুটি চলে আসছে। এরকম ক্ষেত্রে এই ধরনের ক্ষেতগুলোতে মোটামুটি পানি রাখতে বলা হয়েছে 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত, অর্থাৎ গাছ যেন সবসময় একটা
রস পাই মাটি থেকে, এরকম একটা ব্যবস্থা রাখার কথা বলা হচ্ছে এবং কৃষিবিদরা এই ব্যবস্থাটা রাখবার জন্য বিভিন্ন জায়গায় লিফলেটের মাধ্যমে কৃষকদেরকে সচেতন করছেন, মাইকিং করছেন এবং সেটি যদি করা সম্ভব হয় অন্তত দেরিতে লাগানো যেসব বোরো ক্ষেত সেসবের ক্ষেত্রে তাহলে কিছুটা হলেও অন্তত রক্ষা পাবে এমনই আশার কথা বলছেন কৃষিবিদরা। আমি বেশ কয়েকজন গবেষকের সাথে কথা বলেছি, তারাও ঠিক একই ধরনেরই কথা আমাদেরকে বলেছেন যে এরকম ক্ষেত্রে জমিতে পানি রাখতে হবে 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত এবং সেটি যতদূর সম্ভব কমে না যায় সে বিষয়টি দেখার কথা বলা হচ্ছে। আর আরেকটা বিষয় তারা খুব নজরদারির মধ্যে রাখছে, এইরকম সে ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বা কিছু কিছু ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিতে পারে, কারণ এই সময় উষ্ণতার কারণে এক ধরনের ফাঙ্গাস সৃষ্টি হয়, পোকার আক্রমণ হয়, সেটির ক্ষেত্রেও কৃষকদেরকে খুবই কড়া নজর রাখার কথাই বা পরামর্শই দিচ্ছেন। আমি যে ক্ষেত্রতে রয়েছে এখানেও আমি দেখতে পেলাম বেশ কিছু পোকার আক্রমণ হয়েছে কিছু কিছু অংশে। এই ধরনের আশঙ্কা কথাই তারা বলছেন যে দীর্ঘ সময় তাপ প্রবাহের পর কিছু কিছু জায়গায় ফাঙ্গাস সৃষ্টি হতে পারে এবং সেটি হলে ধানের চিটা হবার আশঙ্কাই বেশি রয়েছেন। পরাগায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকলে যেমন চিটা হবার আশঙ্কা রয়েছে, ফাঙ্গাসের আক্রমণ হলেও একই ধরনের সমস্যার কথাই তারা বলছেন। তবে এখন পর্যন্ত যেগুলো আগে লাগানো হয়েছে সেসব ধানের যে ফলন সেটার ক্ষেত্রে 2-1 জায়গায় কিছু কিছু জায়গায় ভালো দেখতে পেয়েছি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিছুটা হলেও কম হয়েছে। এটিতে বলা হচ্ছে যে যদি এই ফলনটা কেটে তোলা যায় তাহলে অন্তত বড় ধরনের ক্ষতির কোনো আশঙ্কা থাকবে না। তবে উত্তরাঞ্চল যেটিকে আমরা শস্য ভাণ্ডারই বলি, সেই অঞ্চলের অধিকাংশ ধানই এখনো বলা যায় যে একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে। তাদের শীষে দুধ বলতে যেটা আমরা বোঝাই বা যে ধানের পুষ্ট হবার যে বিষয়টি সেটি হতে সময় লাগবে আরও অন্তত 1 মাস, এরকমই ধারণা দিয়েছেন। বিশেষ করে একেবারে উজানের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁ বা বগুড়ার একদম শেষের দিকের অংশগুলোতে অন্তত 20 থেকে 1 মাস পর্যন্ত, 20 দিন থেকে 1 মাস পর্যন্ত সময় লাগবে ধানের একটি স্বাভাবিক অবস্থায় পৌঁছতে। সে কারণেই বলা হচ্ছে যে খুবই খেয়াল করতে হবে অন্তত পোকার বা ছত্রাকের আক্রমণ যেন ক্ষেতগুলোতে না হয়, তাহলে অন্তত পুষিয়ে নেওয়া সম্ভব হবে। যে ক্ষতির আশঙ্কা সেটি হলেও খুব বেশি হবে না এমনই কথা বলছেন কৃষিবিদরা। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। ফরিদপুরে মধুকালী মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে 2 জনকে পিটি হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন, ওয়ার্ড মেম্বার অজিত কুমারের সম্পৃক্ততা পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে একথা জানান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বলেন, তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। তারা অবস্থান পরিবর্তন করায় ধরতে বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে এয়ারপোর্ট ও বর্ডারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারও দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। চেয়ারম্যান এবং মেম্বারকে আমরা গ্রেপ্তার যাতে দ্রুত করা হয়, অথবা কেউ যদি সত্য দিয়ে আমাদের সহযোগিতা করে অথবা কেউ যদি তাকে গ্রেপ্তারের জন্য সুনির্দিষ্ট তথ্য দিতে পারে, জেলা প্রশাসন তাদেরকে পুরস্কার ঘোষণা করবে। রাজধানীর মোহাম্মদপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নারীসহ 2 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে মোহাম্মদপুর বাবরি মসজিদ রোডে এই ঘটনা ঘটে। আহত বিলকিস বেগম ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। আর গুরুতর আহত রাশেদ মিয়াকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন তারা। হঠাৎ 8-10 জনের একটি দল মুখে মাস্ক ও কাপড় বেঁধে সেখানে আসে। রাশেদ ও বিলকিসের উপর হামলা চালায় তারা। ছুরিকাঘাতে আহত হন 2 জন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে। ছুরি, তারপরে চাবাডে সবকিছু বের করে এলোপাতারি কোপ শুরু। তো এখান থেকে 3 জনের গায়ে জখম হয়েছে, আমি, আমার সাথে আরেকজন। রোগীর অবস্থা খুবই খারাপ, যেটা বলার বাইরে। হাতে 3-4টা রক কাইটা গেছে, হাড্ডি পর্যন্ত ফাইটা গেছে গা। রায়ের বাজার বুদ্ধিজীবী বাবরি মসজিদ এখানে মারামারি হয়েছে পূর্ব শত্রুতার জের ধরে। ওই যে ভিকটিম পক্ষের সাথে কথা বলছি, চিন্তাই না, এটা চিন্তাই না। রাজধানীর সীমান্ত স্কয়ারে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের 3য় তলায় আরকে ইলেকট্রনিক্স নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। এতে দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের কয়েকটি দোকান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে বলে জানিয়েছে সংস্থাটি। 5টা ইউনিট ঘটনাস্থলে আসে।
আসার পর আমরা দেখতে পাই যে একটা 6তলা একটা মার্কেট, 6তলা মার্কেটের 3য় তলায় একটা কর্নারে আগুন লেগেছে, মোবাইলের দোকান, সেই মোবাইলের দোকানে আসলে আগুনের সূত্রপাত। তো এই আগুন লাগার যে সম্ভাব্য কারণ আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এখনও ফাইনাল কনফার্ম না একদম, তবে ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে জবা আক্তার জুথি নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্তা সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাকিনুল আলম ও তার স্ত্রী চিকিৎসক নুরি জান্নাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। খিলগাঁও থানার উপপরিদর্শক জানান, শুক্রবার রাত 10টার দিকে 999-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থেকে জবা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আমরা ঝুলন্ত অবস্থা লাশটা পেয়েছি আর কি। পরে লাশের সিমটম দেখলাম আমরা, ফাঁসি পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়ে দিয়েছি আর কি। এখন পোস্টমর্টম হবে, পরবর্তীতে এটা আইনি প্রক্রিয়া যেটা হয় সেটা হবে। যাদের বাসায় থাকতেন ওনাদেরকে ডাক্তার এবং ওনার হাজব্যান্ডকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আবার থানায় নিয়ে আসছি আর কি। ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় একটি খেলায় জয়ী দল উল্লাস করতে থাকলে বাধা দেন কয়েকজন। এ সময় উভয় পক্ষ তর্কে জড়ায়, এক পর্যায়ে সেটা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ইয়াকুব মিয়াকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত 5 জন চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের ধরতে অভিযান চলছে। গরুর মাংসের বাড়তি দামের জন্য এবার দানাদার খাদ্য নির্ভরতাকে দুষছে মন্ত্রণালয়। তারা বলছে, এজন্য গরু প্রতি মাসে খরচ 13,000 টাকার বেশি। তবে ঘাস নির্ভর পালনে মাংসের কেজি 5 থেকে 600 টাকায় নামিয়ে আনা সম্ভব। এখন সেদিকে সরকার নজর দিচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। রাজধানীতে বাজারভেদে গরুর মাংসের কেজি 750 থেকে 800 টাকা। কম আয়ের মানুষের কাছে আমিষের এই উৎস এখন বিলাসিতা। শত চেষ্টায়ও দাম নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে গরুর বাড়তি দামের কথা বলছেন ব্যবসায়ীরা। মাল হানতে গেলে বলে, হাটে গৃহস্থেরা বলে আমাদের খাবার দাম অনেক চড়া, আমরা সস্তা দিতে পারবো না। বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে খামার করেছেন মিনহাজ মুরাদ। কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার মতো উদ্যোক্তাদের প্রধান দুশ্চিন্তা দানাদার খাবারের দাম নিয়ে। 50 কেজি ভুসি আমি কিনতাম 35 টাকা করে, এখন এই কুরবানির ঈদের সামনে সেই ভুসিটা হয়ে গেছে 60 টাকা কেজি। 1 লাখ টাকার ধরেন এই দানাদার খাদ্য খাওয়াই প্রতি মাসে। গাছ তো আমাদের খেতেই আছে, খেয়ার ধরেন আমরা কিনে আনি। 30 থেকে 32 টাকার ভিতরেই আমি কাভার করতে পারতাম, কিন্তু এখন দানাদার খাদ্যের দাম প্রচুর বেড়ে গেছে। গরু প্রতি দিনে দানাদার খাবার লাগে 8 থেকে 12 কেজি। এতে মাসে খরচ 13,000 টাকার বেশি। বাড়তি এই খরচের চাপ শেষ পর্যন্ত পড়ে ভোক্তার কাঁধে। এ প্রশ্নে সংশ্লিষ্টরা বলছেন, দেশে আবহমান কাল থেকেই পশুপালন ঘাস নির্ভর, দানাদার খাবার নির্ভর নয়। দানাদার খাবারে পশু দ্রুত মোটাতাজা হলেও বাড়ে চর্বির পরিমাণ। এতে স্বাস্থ্য ঝুঁকিও দেখছেন তারা। দানাদার খাদ্য খাওয়ায় আপনি অ্যানিম্যাল থেকে যে প্রোডাক্ট পাবেন সেটা স্বাস্থ্যসম্মত হবে না। স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট পাইতে গেলে এটাকে অবশ্যই সবুজ ঘাস বা রাফেজ বেসড ফিডিং যেটা, সেটার দিকে যেতে হবে। খাদ্য খরচ যদি আপনি এই 70 টাকা থেকে 35 টাকা 40 টাকায় নিয়ে আসতে পারেন, অবভিয়াসলি এখানে মাংসের দাম ড্রাস্টিক্যালি এই 500-600 টাকার ভিতরে নিয়ে আসা সম্ভব। আকারভেদে গরু প্রতি দিনে ঘাস লাগে 15 থেকে 25 কেজি। তা যোগান দিতে পারে উচ্চ ফলনশীল নেপিয়ার, ভুট্টা, জাম্বু ও জার্মান ঘাস। অল্প জমিতে আবাদেই তা দিয়ে সারা বছরের পশুখাদ্য নিশ্চিত করা সম্ভব। এখন এ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। 10% জায়গায় যদি কেউ ঘাস চাষ করে, তাহলে 10-20টা 15টা গবাদি পশু নিয়ে যে ফার্মগুলো আছে তার খাবার যোগান দেওয়া সম্ভব, এবং সেই খাবারের মানও গ্রিন যে একটা কি বলে যে ফ্লেভার, সেটা থাকবে। সারা দেশে ঘাস নির্ভর পশুপালন শুরু হলে দানাদার খাদ্য নির্ভরতা অর্ধেকের নিচে নেমে আসবে। এতে মাংসের দাম নাগালে আসবে বলে আশা করছে মন্ত্রণালয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপরাধী শনাক্ত করতে প্রত্যক্ষদর্শী বর্ণনা শুনে ছবি আঁকার কৌশল কাজে লাগানোর চিন্তাভাবনা করছে ঢাকা মহানগর পুলিশ। বিদেশে এই কৌশল আগে থেকে ব্যবহার হলেও
দেশে এবারই প্রথম এই পন্থার কথা ভাবছে পুলিশ। এ বিষয়ে ভাস্কর রাশা বলছেন, শুধু পুলিশি কাজ নয়, এই শিল্পের ব্যবহার বহুবিধ কাজে লাগানো সম্ভব। 2000 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হয় ভাষা শহীদ সালামের ছবি আঁকার আয়োজন। এর আগে সালামের কোনো ছবি ছিল না। আর্ট শিল্পীর ইতিহাস উদ্ধারের এই আয়োজনে সালামের আত্মীয়রা শাহজাহান আহমেদ বিকাশের ছবি চিহ্নিত করেন। একদম চিৎকার দিয়ে উঠেছে সালামের ছোট বোন। এবং তাদের বাড়ি যেহেতু ফেনী, আমি ফেনীর ভাষাটা সুন্দর করে বলতে পারবো না, তো একটু মনে হচ্ছে যে তখন চিৎকার করে বলছিল আর ভাই আর ব্যাখ্য নয়। বিভিন্ন দেশে প্রত্যক্ষদর্শীর কাছে এরকম বর্ণনা শুনে ছবি এঁকে অপরাধী শনাক্ত করে পুলিশ। অপরাধী ধরার এই কৌশল কাজে লাগাতে চায় ঢাকা মহানগর পুলিশও। কোনো আর্টিস্টকে যদি আমরা ব্যবহার করে থাকি, তার সেবাটা যদি আমরা নিয়ে থাকি আউটসোর্সিং মাধ্যমে, সেই ক্ষেত্রে সে আর্টিস্ট যদি মনে করে যে এই কাজটি করলে তার যে কোনো ধরনের থ্রেট আসতে পারে ওই অপরাধীদের পক্ষ থেকে, সেক্ষেত্রে তার যে ধরনের নিরাপত্তা দেওয়ার দরকার, সেই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই আমরা গ্রহণ করি। শহীদ সালামের ছবি আঁকার আয়োজনের মূল উদ্যোক্তা ভাস্কর রাশা বলছেন, শুধু অপরাধ শনাক্তে বা শিল্পে নয়, এই কৌশল কাজে লাগানো যায় বিভিন্ন গবেষণায়। এই বর্ণনামূলক ছবি আঁকার প্রোগ্রাম রাষ্ট্রীয়ভাবে নেওয়া উচিত। এখানে আইন শৃঙ্খলা বাহিনী উপকৃত হবে, তার কাজের স্বচ্ছতা পাবে, সেখানে গোয়েন্দারা তাদের কাজের স্বচ্ছতা পাবে, এমনকি সমাজবিজ্ঞানীরাও অনেক তথ্য তাদের জানা নাই, পাচ্ছে না। এই বর্ণনামূলক ঘটনা যদি প্রাতিষ্ঠানিকতা পায়, তখন তারা সেটার থেকে তাদের প্রয়োজনীয় তথ্যটি নিতে পারবে। বর্ণনা অনুযায়ী কম্পিউটারে ছবি আঁকা গেলেও তাতে সৃষ্টিশীলতার অভাব রয়ে যাবে বলে মনে করেন ভাস্কর রাশা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রুদ্র বৈশাখ, তবুও যেন রঙিনের প্রকৃতি। তীব্র তাপদাহে পুড়ছে শহর, উল্টো দিকে অপরূপ সৌন্দর্য নিয়ে হাতছানি দিচ্ছে গ্রীষ্মের ফুল। সড়কের পাশে পার্ক উন্মুক্ত স্থানে স্বমহিমায় ফুটে আছে কৃষ্ণচূড়া, কনকচূড়া, জারুল, সোনালু আর কুরচি। সূর্যের তাপ যত প্রখর, ততই তীব্র হয় জারুলের রং। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে মলিন হয়ে আসে এর শোভা। তাই গ্রীষ্মে প্রকৃতি মাতিয়ে রাখে বেগুনি এই ফুল, আর এর রেশ থেকে যায় বর্ষা পেরিয়ে শরৎ অবধি। বৈশাখে পত্রপল্লব ছাপিয়ে ফুটেছে কৃষ্ণচূড়া, তাকে সঙ্গ দিতে আছে স্বর্ণালী কনকচূড়া, তার রোদ ঝলমলে পাপড়িতে যেন সোনা ঝরছে। নগরীর পার্কে, উদ্যানে, লেকের পাড় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এমনকি সড়কের পাশ জুড়ে এখন রঙের খেলা, যা অসহনীয় গরমে রাজধানীবাসীর স্বস্তির আশ্রয়। সংসদ ভবন চত্বর হাতির ঝিলে হিল্লোল তুলছে লাল সোনালু। হলদে আভায় ঝলমলে সোনালু, একে কেউ কেউ বলেন হলুদ আলোর ঝাড়বাতি, কারো কাছে আবার সোনালি পরি। গ্রীষ্মের আরেক ফুল কুরচির শুভ্র হাসি ও মিষ্টি সুবাসে মোহিত চারপাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ সবখানে তার বিপন্ন দশা। তবে একটু যত্ন নিলে হতে পারে রাজধানীর এভিনিউগুলো বর্ণিল। আমরা এখনো যদি মনে করি এই ধরেন তপ্ত গরমে যে ফুলের গাছগুলো ফুল দেয়, সেই ধরনের ৮-১০টা স্পিসিস দিয়ে যদি আমাদের প্রকৃতিটাকে সাজাতে পারতাম, তাহলে সেটা দেখার যে আনন্দ, এই তপ্ত গরমের মাঝে মানুষ সেটা দেখার জন্য হুমড়িকায় পড়তো। একসময় প্রচুর ছিল, আমরা আমাদের উচ্চবিলাসী চরিত্রের কারণে সেগুলোকে আমরা দূর করে ফেলেছি। এখানেই শেষ নয়, এই বৈশাখে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে পসরা সাজিয়েছে নাগলিঙ্গম, জাকারান্ডা সহ গ্রীষ্মের বাহারি ফুল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ।